প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিশ্বহুক লেখকের এই ওয়েবিনার আড্ডায় আমি আপনাদের সঞ্চালক আরেফিন মজনু। বিশ্বহুক লেখকের এই ওয়েবিনারের আড্ডায় আজকের অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি হচ্ছেন নাহিদ আহসান, রাইটার অ্যান্ড পাবলিক স্পিকার, প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। লেখকে আপনাকে স্বাগতম। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং লেখক পেজ এবং গ্রুপের সাথে সংযুক্ত এবং যুক্ত থাকা সকল মানুষকে শুভকামনা জানাচ্ছি। এবং অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অ্যাডমিন প্যানেলকেও, যে আমার মতো সামান্য একজন মানুষকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন দুটি কথা বলার জন্য। তো ভীষণ কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লেখক পরিবার থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং সেই সাথে দোয়া এবং শুভকামনা। আসলে যে মানুষগুলো সাহিত্য প্রেমী এবং যারা সাহিত্য ভালোবাসে তারা অনেক প্রাণবন্ত মানুষ। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখবো এবং জানবো। এটা সবার উদ্দেশ্যে বলে থাকি আমরা। আসলে যে পাঠকগণ যারা এখন যুক্ত হবেন আমাদের সাথে, আজকে আমাদের সাথে গুণী একজন মানুষ রয়েছে, আহ নাহিদ আহসান ভাইয়া। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আহ ইনশাল্লাহ ছোট করে কিছু কথা বলার চেষ্টা করব। সামান্যই মানুষ, হয়তো বেশি কিছু শেখাতে পারবো না। তবুও আপনাদের সাথে গল্প করতে পেরে আমার বেশ ভালো লাগবে আশা করছি। তো দর্শক যারা আছেন খুব দ্রুত যুক্ত হয়ে নিন। অবশ্যই ভাইয়া। আমি অনলাইনে প্রতিনিয়ত হয়তো বা আপনার একটি লাইভ দেখেছি। প্রথমত বলে থাকি, আমি আপনাকে প্রথমত যে লাইভটি দেখেছিলাম সেটা হচ্ছে কিঙ্কর আহসান ভাইয়ের সাথে। খুবই ভালো লেগেছিল। কিঙ্কর আহসান ভাইয়ের সাথে লাইভ করতে বেশ ভালো লাগে। আমি তার সাথে কয়েকটি লাইভে যুক্ত হয়েছি এবং তিনি আমাদের লেখকেরই বড় একজন শ্রদ্ধাভাজন মানুষ। খুব গুণী একজন মানুষ, যাকে আমরা সবাই পছন্দ করি এবং মন থেকে অনেক অনেক ভালোবাসি। জি, কিঙ্কর ভাইয়া অবশ্যই অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তিনি সবসময় আমরা যারা ছোট আছি, আমরা যারা তরুণ আছি, অনেক বেশি সাপোর্টিভ উনি। সব দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, সব সময় সাহস দেওয়ার চেষ্টা করেন। নিজেকে সামান্য মানুষ বলে দাবি করেন। তবুও সেই সামান্য মানুষের মাঝে অসামান্য এক ব্যক্তিত্ব আমাদের কিঙ্কর হাসান ভাইয়া। জি। তো আমি আপনার যে লাইভ গুলো দেখেছি, প্রত্যেকটা লাইভেই আমি দেখেছি যে আপনি অসংখ্যবার মানুষকে উৎসাহিত করেন সাহিত্যের জন্য। আর ইতিমধ্যে আপনার অনলাইনে একটি প্ল্যাটফর্ম রয়েছে, স্বপ্নদ্রষ্টা। খুবই ভালো লাগার অনুভূতি এবং স্বপ্নদ্রষ্টা শুনলেই যেন ভিতরে প্রেম জেগে যায়। জি, স্বপ্নদ্রষ্টা আজ থেকে প্রায় 3.5 বছর আগে, 2017 সালের 13ই এপ্রিল, ছোট্ট একটা ঘরে চারজন কাজিন মিলে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। এবং সেখান থেকে আজকে স্বপ্নদ্রষ্টা বেশ বড় একটি পরিবার। এবং যেই স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্নদ্রষ্টার যাত্রা শুরু হয়েছিল, মানুষের কল্যাণ করা, সমাজ এবং দেশের কল্যাণ করা, সেই লক্ষ্যে আমরা হাঁটছি, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। মানুষের কল্যাণ করতে পেরে আমরা বেশ গর্বিত। এবং স্বপ্নদ্রষ্টা সংগঠনে কাজ করছে এখন প্রায় শখানেক মানুষ। স্বেচ্ছাসেবী আমরা সবাই, সমাজের জন্য কাজ করে যাচ্ছি ভাই আর কি। বেশ ভালো লাগে এই কাজগুলো। আমি এক সময় কাজ করতাম, পথ শিশুদের নিয়ে কাজ করতাম একটা সময়। আর আমার জীবনের সবচেয়ে সৌভাগ্য হয়েছিল, জীবনের জন্য রক্ত একটি সংগঠনের সাথে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম। ব্লাড ফর লাইফ। ব্লাড নিয়ে কাজ করেছি, এখনো আছি। তবে সাহিত্য প্রেমটা আসলে সেই ছোটবেলা থেকে নিজের ভিতরে কাজ করতো। এই তখন থেকে এই সাহিত্যের জন্য কিছু একটা করার অপচেষ্টা এখনো করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। সেই সাথে একটা স্লোগান দিয়ে থাকি, বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয় আমাকে কবিতায় এঁকো। দারুণ। বেশ সুন্দর একটি স্লোগান, চমৎকার। বেশ ভালো লাগে যখন এইভাবে আমরা লেখক অফিসিয়াল পেজ থেকে আমরা বিভিন্ন ওয়েবিনার করে থাকি। বিশ্ব লেখকের এই ওয়েবিনারে লাইভ আড্ডাতে আমরা যারা সাহিত্য প্রেমী, আসলে সাহিত্য ভালোবাসে এবং সাহিত্য চর্চা করতে ভালোবাসে এবং মানুষকে উৎসাহিত করে, আমরা তাদের মন থেকে
অনেক ভালোবাসি, এই জন্যই হয়তো বা কিছু গুণী মানুষদেরকে নিয়ে এইভাবে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়। এই সামান্য মানুষটা খুব ভালো লাগে যখন সাহিত্যপ্রেমী মানুষদের সাথে কথা বলার সুযোগ হয়। জি, আপনাদের এই বিষয়গুলো আসলে বেশ চমৎকার এবং ভালো লাগার যে চমৎকার সব উদ্যোগ নিচ্ছেন আপনারা, এবং এই যে আপনাদের মাধ্যমে নতুন নতুন মানুষজন কিছু জানতে পারছে, কিছু শিখতে পারছে কারোর কাছ থেকে। যেমন আমরা এসে কমেন্ট বক্স থেকে হয়তো অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারবো। এই যে মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি, এই যে লেখক পরিবারটাকে একটা ভালোবাসার পরিবার হিসেবে গড়ে তোলা, এই চমৎকার সব কাজ আপনারা করে যাচ্ছেন, এবং এই বিষয়গুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে যে আহ, ভালো ভালো কাজ হচ্ছে সমাজে। সমাজটা আসলে এখনো পচে যায় নাই। অবশ্যই। আমি সেই ছোটবেলা থেকেই ভাবতাম যে আসলে হায়াতে জিন্দেগিটা পৃথিবীতে খুবই কম। আমরা যে সময়টুকু পাই, প্রত্যেকটা সময় যদি আমরা দুনিয়াতে কাজে লাগাতে পারি, এর চেয়ে বড় কিছু পৃথিবীতে হতে পারে না। এক্স্যাক্টলি। আর মানুষ মরে গেলে থাকে তার দুটি গুণ, একটি হচ্ছে খারাপ আর একটি হচ্ছে ভালো। সেটার সৌভাগ্য হয়তো বা করতে পারিনি এখনো, তবে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি পর্যন্ত চেষ্টা করে যাব যে বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো। এবং সেই সাথে আসলে মানুষ কেন কবিদেরকে অন্য চোখে দেখে, এটা আমার আপ্রাণ চেষ্টা। আমি চাই যেমন বাংলাদেশে সাকিব আল হাসান, তিনি একজন খুব ভালো খেলোয়াড়, বিশ্ব অলরাউন্ডার। যেমন মাশরাফি বিন মোর্তাজা, তিনি হচ্ছেন খুব ভালো খেলোয়াড় এবং ক্যাপ্টেন, আমরা সবাইকে চিনে থাকি। আসলে এইসব মানুষ যাদেরকে সবাই ফলো করে এবং সেলিব্রিটি তারা, তারা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে তারা যদি অনেক গুণী মানুষ হয়, তাহলে যেমন চলচ্চিত্রে যারা কাজ করে, যেমন বাংলাদেশ থেকে বর্তমান ঢাকার শীর্ষ নায়ক, তিনি হচ্ছেন শাকিব খান ওরফে মাসুদ রানা। তাকে যদি সবাই চিনে থাকে, তাকে যদি তার সাথে যদি সবাই সেলফি তোলার জন্য চেষ্টা করে থাকে, এবং দেখা যায় যে একটা জায়গায় যদি কোনো অনুষ্ঠানে শোনে যে নায়ক চিত্রনায়ক শাকিব খান আসছে, সেখানে যদি মানুষের ঢল পড়ে যায়, তাহলে কিনা একজন লেখক যারা প্রতিনিয়ত লিখে যায় তার রক্তবিন্দু দিয়ে, অসংখ্যবার এত কষ্ট করে, রাতের পর রাত জেগে শ্রম দিয়ে মেধা খাটিয়ে তারা লেখালেখি করে, কিন্তু তারা কেন সম্মান পায় না? আহ, এই বিষয়গুলো আসলে একটা সময় ছিল, আমি যদি সবাইকে বলি যে দর্শক বন্ধুরা আছেন, আহ, আজকের লাইভটি বেশ চমৎকার হবে, অনেক কিছু অজানা কথা শেয়ার করব, অনেক আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যারা যারা যুক্ত আছেন নিজের বন্ধুদের একটু মেনশন করে দিন এবং লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। ভাইয়া, আপনি যে কথাটি বলেন সেটি ঠিক আছে একদিক থেকে, তারপরেও বলবো যে এখনো কিছুটা ভুল আছে এবং আমাদের মধ্যে বোঝার কিছুটা ভুল আছে। সেই জিনিসটা হলো, একটা সময় আমরা যখন একদম ছোট ছিলাম, বা আমাদেরও আগে, যখন আমরা হুমায়ুন আহমেদ স্যারের কথা যদি বলি, আহমদ ছফা স্যারের কথা যদি বলি, ঠিক তখনকার সময় তারা যখন বইমেলায় আসতেন কিংবা তারা যখন বই নিয়ে কথা বলতেন, একটা বেশ ভিড় তৈরি হতো হুমায়ুন আহমেদকে নিয়ে, আহমদ ছফাকে নিয়ে। তারা বাংলা সাহিত্যের অন্যতম একটা প্রাঞ্জল ব্যক্তিত্ব ছিলেন তারা। তারপর একটা সময় যখন জাফর ইকবাল স্যাররা আসলো, ইমদাদুল হক মিলন আসলো, আহ, অনেক অন্যান্য লেখকেরা আসলো, তাদেরকে নিয়ে ভিড় হওয়া শুরু করলো। এবং এরপর একটা সময় একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, একটু বড় একটা সময় ধরেই আমরা আসলে সেই লেখকগুলোকে আমরা কাছে পাইনি। আমরা হুমায়ুন আহমেদ স্যারকে হারিয়েছি, আরো বেশ কিছু মানুষকে হারিয়েছি আমরা। একটু লেখকদের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু দূরে সরে যায়। ঠিক তখন আমরা ভাবতে শুরু করি যে আমাদের আসলে পাঠক কমে যাচ্ছে, বইমেলা আসলে মানুষ যাচ্ছে, কিন্তু সেই পাঠকেরা ভিড় সৃষ্টি করছে না। কিন্তু সেই যে পাঠক কমে যাওয়া, কিংবা হচ্ছে লেখকদের সম্মান না দিচ্ছে না মানুষ, কিংবা হচ্ছে কবিদের অন্য চোখে দেখতেছি আমরা, কিংবা লেখকদের অন্য চোখে দেখতেছি, থেকে আমরা অনেকটা সরে এসেছি। এবং আজকের এই দিনে এখানে আজকে আমাদের আজকের দিনটাতে কেন্দ্র করে বলি যে আজ বাংলাদেশে যে লেখকেরা তাদের লেখা নিয়ে প্রচারণা করে যাচ্ছে, যে লেখকেরা লেখালেখি করছে, সাদাত ভাইয়া, কিঙ্কর আহসান ভাইয়া, আহ, যারা আরিফ আজাদ ভাইয়া, যারা যারা লিখছে, নতুন তকিব তৌফিক ভাইয়া, আহ, এবং তরুণ অনেক লেখক আছে, মরিয়ম আপু আছেন, আরো অনেক লেখিকা আছেন তরুণ।
তাদেরকে নিয়ে কিন্তু একটা চমৎকার ভিড় সৃষ্টি হচ্ছে বর্তমানে। তৌকিব তৌফিক ভাইয়া সেই চট্টগ্রামের লেখক, চট্টগ্রামের ছেলে। সেখান থেকে তিনি ঢাকায় যখন আসেন তার জন্মদিনে, সেই এত দূর আসার পর তাকে নিয়ে একটা ভিড় সৃষ্টি হয়। তিনি হঠাৎ করে উপন্যাসিক থেকে তিনি কবির ক্যাকটাস বই লিখেন। ক্যাকটাস বই ভীষণ সাড়া ফেলে যায়। এই যে কবিতা গ্রহণ করছে, একটা সময় আমি বাংলা বাজার যাই, বাংলা বাজার যাওয়া আসা হয় বিভিন্ন কারণে, বিভিন্ন প্রকাশকের কাছে ভাইয়া বলতে শুনি যে এই লকডাউনের সময় মানুষ আসলে ভাত খেতে পারে না, তো কবিতার বই বিক্রি হবে কেন? তো সেই জায়গা থেকে কিন্তু আসলে সরে এসেছে সবাই। আহ তৌকিব তৌফিক ভাই ক্যাকটাস বই বের করেছে, অনেক প্রচুর সাড়া ফেলেছে চারপাশে। রিয়াজ মোর্শেদ সায়েম চট্টগ্রামের নবীন লেখক, একজন একদম তরুণ, তিনি লিখেছেন কবিতার বই, তার বই ভীষণ সাড়া ফেলেছে। এই যে কবিদের আবার একটা সম্মানের জায়গায় ফিরে আসা, বা কিঙ্কর ভাইয়াকে নিয়ে ভিড় সৃষ্টি হচ্ছে, সাদাত ভাইয়াকে নিয়ে ভিড় সৃষ্টি সৃষ্টি হচ্ছে মেলায়, এই যে যারা যারা লিখছে, কিংবা এই যে ছোট্ট একটা উদাহরণ, লেখক আপনারা এত বড় একটা পরিবার, আপনারা এত চমৎকার সব কাজ করে যাচ্ছেন। আমি নতুন লেখক, 2021-এর বইমেলায় আমার প্রথম মৌলিক গ্রন্থ প্রকাশ পাবে। তো আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমার কাছ থেকে দুটি কথা শোনার জন্য। তো এই যে আপনাদের একটা আগ্রহ, আপনারা যে সুন্দর করে এই যে একটা কমিউনিটি ক্রিয়েট করতেছেন, এটা দেখে আসলে এখন আমি একদম এখানে দাঁড়িয়ে আমি বলবো, এবং আমি একদমই যারা দর্শক আছেন এটা সত্যি কথাই বলবো, যে লেখালেখি, লেখকদের নিয়ে স্বর্ণযুগ ফিরে আসতেছে। লেখকদের তাদের সম্মানের জায়গা মানুষ দিচ্ছে, লেখকদের প্রতি মানুষ বিনিয়োগ করতেছে, লেখকেরা তাদের প্রাপ্য সম্মানটা পাচ্ছে। এই যে কবিদের আমরা অন্য চোখে দেখি, এখন আসলে দেখতেছি না। তবে যারা আসলে দেখি, সেই দৃষ্টিকোণ থেকে সরে আসতে হবে, এবং বুঝতে হবে যে আসলে লেখক অনেক দামি একজন মানুষ একটা সমাজে। যারা লেখালেখি করছে, একটা বই অনেক দামি। হাতে একটা আইফোন রাখার থেকে যদি একটা বই রাখি, সেই হাতটা অনেক বেশি দামি দেখায়। একটা শিশু বাচ্চাকে ফোনে গেমস খেলতে না দিয়ে যদি আমরা একটা বই দিয়ে রাখি, সে বইটা ছিড়ুক, সমস্যা নেই, কিন্তু এই যে বই হাতে রাখার একটা অভ্যাস গড়ে তোলা, এটা অনেক বেশি শক্তিশালী একটা জিনিস। আমি একদমই ভাইয়ার সাথে ই করে বলবো যে ভাইয়া, বাংলাদেশে বাংলা সাহিত্যে স্বর্ণযুগ ফিরে আসতেছে। আমরা সেই ছোটবেলায় যে হুমায়ুন আহমেদের সময় স্বর্ণযুগ দেখেছি, আজকের সময় আমরা আবার তরুণ লেখকরা মিলে সেই স্বর্ণযুগটা ফিরে আনার চেষ্টা করছি আর কি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, এত সুন্দর করে কিছু গুণী কথা এবং খুব ভালো কথা, যে আজকে অনেকদিন পর কিছু ভালো কথা শুনতেছি। কথা শুনেছি অনেক, ভালো কথাও শুনেছি, কিন্তু তার মনে মনে হচ্ছে যে আশার আলো দেখতেছি। জি, অবশ্যই পৃথিবীর আশার আলো আসলে দেখতে হবে। আমরা অনেকে কিন্তু ওই যে একটা কথা আমরা প্রচার করছি যে বাংলাদেশে পাঠক নাই, বাংলাদেশের লেখকদের নিয়ে হইচই হয় না, বাংলাদেশে বই নিয়ে হইচই হয় না। আহ, এই বিষয়গুলো যখন আপনি বলবেন, বা তখন আরেকজনের মধ্যে একটা মাইনাস পয়েন্টের মেন্টালিটি ক্রিয়েট হবে যে আসলেই তো পাঠক নাই, তাহলে তো আমিও পড়বো না। আসলে তো বই নিয়ে কেউ কথা বলে না, তাহলে আমিও বলবো না। কিন্তু দেখেন, এই যে লকডাউনে এত কিছুর অভাব, এত কিছুর অনটন, কিন্তু অনলাইনে লেখালেখি নিয়ে আপনারা এত চমৎকার আয়োজন করে যাচ্ছেন, মানুষজন বই কিনতেছে অনলাইনে, মেলা হওয়ার একটা ঘোষণা আসলো, সবাই বেশ প্রাণোজ্জ্বল হয়ে উঠলো। এই বিষয়গুলো আসলে আশার আলো দেখাচ্ছে ভাই। ভাইয়া, জি। আমাদের এই লেখক প্ল্যাটফর্ম থেকে এই বছরে বই বের হচ্ছে হচ্ছে 5টা, সাথে একটি আরেকটা যৌথ ভাবে বের হবে। তিনি লেখকেরই একজন রাইটার, হাসনা খাতুন আপু খুব ভালো লেখে, এবং সেই সাথে এই প্রথম লেখক থেকে 6টি বই বের হতে যাচ্ছে। এটা আমাদের বাহ, জন্য অনেক বড় পাওয়া। এটা এটা আসলে অনেক বড় পাওয়া। এই যে আমি আমি লাইভে রিকোয়েস্ট করব যেই আহ, মানুষরা আসলে দেখছেন, আমাকে শুনছেন, এই যে তাদের যে বইগুলো বের হচ্ছে, এই যে তাদের একটা অর্জন, তাদের কাছ থেকে এই জিনিসগুলো অনেক বড়, এই কথাগুলো আসলে ছড়িয়ে দিতে হবে। আমরা ফেসবুকে অনেক কিছু শেয়ার করি, অনেক মূল্যবান জিনিস শেয়ার করি, অনেক অমূল্যবান জিনিস শেয়ার করি, বন্ধুকে নক করে অন্য কোনো কিছু জানাই, কিন্তু সঠিক কোন জিনিসটা জানাতে হবে। এই যে ভাইয়া যে বিষয়টা জানালো যে লেখক গ্রুপ পরিবার থেকে 6টি বই বের হচ্ছে, এই কথাটি আসলে ছড়িয়ে দেওয়া দরকার, এবং ভীষণ শুভকামনা ভাইয়া। অনেক অনেক ভালোবাসা ভাইয়া, এত সুন্দর করে বলার জন্য। আসলে এই মুহূর্তে আমি পাঠকদের সম্পর্কে কিছু বলতে চাই। আজকে আমাদের সাথে একজন গুণী ব্যক্তি রয়েছে। আশা করি বিশ্বের যে প্রান্ত থেকে, যে যেখান থেকে এই লাইভটি দেখতেছেন, বাংলা ভাষাভাষী মানুষ,
এই মুহূর্তে আশা করি যে আপনার যত ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে যুক্ত করুন এবং মেনশন করুন। আশা করি আপনারা যারা সাহিত্য প্রেমী এবং সাহিত্য চর্চা করতে চান, লিখতে চান, তাহলে অবশ্যই লাইভটি দেখবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন ভাইয়া। জি, অবশ্যই সেই বিষয়গুলো আসলে আমরা কমেন্ট দেখছি, বেশ কমেন্ট পড়ছে পাঠকদের। আমরা আসলে সব কমেন্ট নিতে পারছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আসলে মানুষ যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, যে বই আসলে মানুষ কেন পড়তে চায় না, বা বইয়ের প্রতি মানুষ কেন একটু অন্য দিকে দেখছে, বা বই নিয়ে হইচই কেন হচ্ছে না। বই নিয়ে প্রচুর হইচই হচ্ছে, আমি আবারও বলবো। তো সেই বইটা অনেক দামি হয়ে উঠেছে, বই নিয়ে মানুষ এখন কথা বলছে, বই নিয়ে আসলে হাঁটছে। যেমন আমিও যদি কোথাও যাই ভাইয়া, চেষ্টা করি বাহিরে হাতে ফোন রাখার থেকে হাতে একটা বই রাখার। তো হাতে যখন বই থাকবে, তখন আমার কাছে আমাকে অনেক দামি লাগবে। তো নিজেকে দামি করে তুলতে, শক্তিশালী করে তুলতে, এবং শেষে সত্যিকার একটা মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে বই পড়তে হবে। কারণ বই পড়লেই আহ, জীবন বোধ সম্পর্কে জানা যায়, জীবন বোধটা ধারণ করা যায়, বিভিন্ন মানুষের বিভিন্ন জীবন সম্পর্কে জানা যায়। চমৎকার সব বিষয়, মন ভালো করার মতো একটা অবস্থা সৃষ্টি হয় আর কি। অনেক সময় আমরা বই পড়ি, বই থেকে যেটুকু ধারণা পাই, অনেক সময় দেখা যায় যে যদি কারো জীবনটা পড়ি, জীবনটা স্টোরিটা পড়ি কিংবা জীবনের স্টোরিটা শুনি, সেখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, জানতে পারি। এক্স্যাক্টলি ভাইয়া, সেই বিষয়টাই আসলে আমি বললাম যে আমরা যখন একটা উপন্যাসের বই পড়ছি, কিংবা আমরা যখন একটা গল্পের বই পড়ছি, তখন আমরা সেখান থেকে বিভিন্ন কিছু জানতে পারছি, জীবনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে শিখতে পারছি। যে বিষয়গুলো আমরা নিজেরা ফেস না করেও আমরা কিন্তু সেই বিষয় সম্পর্কে একটা ধারণা নিতে পারছি। আমরা কিন্তু ওই বিষয় সম্পর্কে একটা জ্ঞান অর্জন করছি, আমরা বুঝতে পারতেছি আসলে ভালো কোনটা মন্দ কোনটা। বা এই যে আমি একটা বইয়ের উদাহরণ দেই, যে আহমদ ছফা স্যারের লেখা পুষ্পবৃক্ষ এবং বৃহঙ্গ পুরাণ। তো এই পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ এই বইটিতে আহমদ ছফা স্যার একজন মানুষের সাথে প্রকৃতির যে একটা সম্পর্ক, প্রকৃতির সম্পর্ক বলতে গাছপালা, পশু পাখি, কিংবা মেঘ, আকাশ, পানি, নদী, এই এই যে প্রকৃতির সাথে মানুষের একটা সম্পর্ক যে কতটা মায়াময় হয়, সেই বিষয়টা পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন যে তিনি যখন ছাদে একটা গাছ লাগান, সেই গাছ তার সাথে কথা বলে, সে সেটা অনুভব করতে পারে। সে দেখে যখন সে রাস্তায় পড়ে থাকে একটা গাছ তুলে এনে তার বাড়ির আঙিনায় লাগান, এবং সেই মূর্ছে থাকা গাছটা যখন পুনরায় নতুন করে জেগে ওঠে, পরের দিন শক্ত বডিতে দাঁড়িয়ে যায়, তখন আসলে সেখান থেকে লেখক একটা মেসেজ পৌঁছে দেন যে আমরা অনেক সময় অনেক হতাশায় আমরা মূর্ছে যাই, আমরা আসলে ভেবি যে আমরা হেরে গেলাম, আমরা হয়তো আর পারবো না, আমরা একদম আমাদেরকে দিয়ে হবে না, এরকম কিছু। এই যে একটা গাছ, একদম মৃতপ্রায় একটা গাছকে লেখক তুলে এনে বাড়ির আঙিনায় যখন লাগালেন, একটু পানি দিলেন, তখন গাছটা কি উজ্জীবিত হয়ে গেল। ঠিক সেই জিনিসটা যে জীবনের সঙ্গে কতটা চমৎকার ভাবে রিলেট করেছেন তিনি, যে এই যে জীবনে আমরা হতাশ হই, আমরা মন খারাপ করি, আমরা ভেঙে পড়ি, ঠিক তখন মন খারাপ না করে নিজেকে নিয়ে আরেকটু চর্চা করলে, নিজেকে আরেকটু স্ট্রং করলে, আমরা কিন্তু আবার সুঠাম দেহে দাঁড়িয়ে থাকতে পারবো। এই যে ভাইয়া মেসেজ গুলো, এগুলো কিন্তু আসলে বই পড়লে আসলে জানা যায়। চমৎকার সব বই আছে আমাদের। আহ কমেন্ট দেখতে পাচ্ছি আসলে একজনের, বিথি, মায়ের নীল শাড়ি নিয়ে অনেক কিছু শুনতে চাই। হ্যাঁ, নীল আমরা শাড়িটা শুনবো। আপনার কাছ থেকে ভাইয়া শুনবো এবং যখন বলবেন। জানবো। আমি জি। অলরেডি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, তার আগে আপনি বলে ফেলেছেন, অবশ্যই শুনবো। আমি তাহলে বলছি মায়ের নীল শাড়ি নিয়ে। জি, বলুন। জি। বলে ফেলেছেন? আহ, আহ, না, বলবো। তো আচ্ছা। ঠিক আছে, আমি একটু আগে থেকে আসি, যে আহ, লেখালেখিটা শুরু করি আহ, জি। অনেক দিন আগে, যখন স্কুলে ছিলাম। স্কুলের বার্ষিক ম্যাগাজিন বের হতো। তো বার্ষিক ম্যাগাজিনে আহ, যে লেখা দিত, বা যার লেখা পাবলিশ হতো, তার নাম, রোল নম্বর, কোন শাখায় পড়ে, এবং তার পাশে ছোট্ট করে একটা ছবি লাগিয়ে দিত। তো
এই যে ওই বিষয়টা দেখে আসলে একটা লোভ জাগলো যে আসলে আমি যদি লেখা দেই তো সেই বইটাতে আমার ছাপা অক্ষর আমার নাম থাকবে, নামের পাশে আমার ছবি থাকবে, এবং সেটাই মানুষকে দেখাতে পারবো। তো সেই লোভ থেকে আসলে লেখা শুরু করা, বার্ষিক ম্যাগাজিনে লেখা শুরু করলাম, কৌতুক লিখলাম, গল্প লিখলাম ছোট ছোট। তো সেখান থেকে যখন নিজের নামটা আসলে ম্যাগাজিনে প্রকাশ পেত, এবং সেটা আসলে বিভিন্ন মানুষকে নিয়ে নিয়ে দেখাতাম, এই যে দেখো আমার ছবি ছেপেছে, এই যে দেখো আমার নাম ছেপেছে, এই যে একটা ভালো লাগার বিষয়। ঠিক সেখান থেকে আসলে আমি এটা যদি একটা বই মেলায় বইতে নিয়ে আসি, যখন সেটা বার্ষিক ম্যাগাজিন থেকে আমার বই মেলার ওইখানে চলে আসলো, যে বই মেলায় যখন যেতাম, একদম দূর থেকে দাঁড়িয়ে লেখকদের দেখতাম যে লেখকরা অটোগ্রাফ দিচ্ছে, বেশ ব্যস্ত, তাদেরকে ঘিরে পাঠকদের ভিড়, পাঠকরা তাদের সাথে ছবি তুলতেছে, তাদের সাথে যাচ্ছে, দেখা সাক্ষাৎ করতেছে। তখন আসলে বই বই পড়া হতো খুব। তো বই যখন পড়তাম তখন মনে হতো যে বইয়ের মধ্যে যার নামটা ছাপা অক্ষরে লেখা আছে তাকে হয়তো মানুষ খুব ভালোবাসে, তাকে হয়তো মানুষ খুব পছন্দ করে। তো সেখান থেকে আসলে লেখকদের প্রতি ভালোবাসাটা জেগে ওঠা, এবং অনেকদিন যাবৎ পাঠক ছিলাম। 2017 সালের বইমেলায় আমার প্রথম লেখা প্রকাশিত হয় একটা যৌথ গ্রন্থে, গল্প গ্রন্থ ছিল সেটাও। সেখানে আমার প্রথম গল্প প্রকাশিত হয় 2017 সালে। এবং এরপর 2018-19 গ্যাপ দিয়েছি, 20-এও গ্যাপ দিয়েছি, ভেবেছিলাম বই আসবে। তবে একটু নিজেকে নিয়ে আরেকটু চর্চা করেছি, ওই যে ভাইয়া বললাম যে আরেকটু চর্চা করলে গুছিয়ে তোলা যায় নিজেকে, নিজেকে আরেকটু ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। এবং সেটা প্রায় অনেকদিন পর 2021 সালে এসে আমি ভাবলাম যে 2021-এর বই মেলায় আমার আসলে একটা বই প্রকাশ হওয়ার সময় এসেছে। এবং একটা গল্প গ্রন্থ, 11টি গল্প নিয়ে গঠিত একটি গল্প গ্রন্থ, যেই গল্প গ্রন্থের নাম মায়ের নীল শাড়ি। তো সেই মায়ের নীল শাড়ি আহ, আগামী 21শে গ্রন্থমেলা 2021 সালে প্রকাশিত হতে যাচ্ছে পুস্তক প্রকাশন থেকে। এবং আমি আমার ভীষণ সাধের প্রথম বই, যদিও বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি, বিভিন্ন জায়গায় আমার নাম ছেপেছে ছাপা অক্ষরে, আমি বইতে অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা আগেও অর্জন করেছি অনেক, কিন্তু আমার ভীষণ সাধের প্রথম মৌলিক গল্প গ্রন্থ এটাই। তো মায়ের নীল শাড়ি নিয়ে আশা করি হইচই হবে, এবং সকলের কাছে মুগ্ধতা ছড়িয়ে যাবে বইটি। অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম। তবে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। জি। মায়ের নীল শাড়ি, আসলে এই নামটা কোত্থেকে আসলো? এখানে এক রহস্যময় নামটা মনে হচ্ছে আমার কাছে, জি। সেটা খোলাসা মায়ের করে বলুন। মায়ের নীল শাড়ি গল্প গ্রন্থটাতে 11টি গল্প আছে। তো সেই 11টি গল্পর মধ্যে আমি বিভিন্ন গণনার গল্প রাখার চেষ্টা করছি, যেন বইটা শুধুমাত্র এক শ্রেণীর পাঠক কেন্দ্রিক যেন না হয়ে যায়, যেন এটা শুধুমাত্র শিশু কিশোরদের না হয়ে যায়, যেন এটা শুধুমাত্র যুবকদের না হয়ে যায়, বা শুধুমাত্র এটা হচ্ছে প্রবীণদের যেন গল্প গ্রন্থ না হয়ে যায়। আমি এটাকে সার্বজনীন রাখার চেষ্টা করেছি যেন সবার এটা পছন্দ হয়। এবং সেটা রাখতে গিয়ে আমি সেখানে 11টি গল্প, বিভিন্ন জনরার গল্প আছে, সেখানে শিশুদের শেখার কিছু গল্প আছে, চমৎকার গল্প, আহ বড়দের জন্য, মা বাবার জন্য লেখা গল্প আছে, আহ কিশোরদের জন্য, যুবকদের জন্য লেখা গল্প আছে। তো সেই গল্পগুলোর মধ্যে একটা গল্প, এবং আমার সব থেকে প্রিয় পছন্দের গল্পটা মায়ের নীল শাড়ি। তো সেই গল্পের নামানুসারেই বইটির নামকরণ করা হয়। সেই গল্পের পুরো অংশ জুড়ে জাস্ট এই একটা সারপ্রাইজ, যে মায়ের নীল শাড়ি। তো এই জিনিসটা আমি সারপ্রাইজ রাখবো, যে এটা আসলে বইতেই দেখা হবে এবং বইতেই প্রকাশ পাবে। তো সেই জিনিসটা আমি সারপ্রাইজ রাখতেছি ভাইয়া। আশা করছি বইমেলার যখন বই বের হবে তখন আসলে সবার কাছে যে প্রশ্নটা উঠে আসছে যে আসলে মায়ের নীল শাড়ি নামটা কেন, বা আসলে গল্পের মধ্যে আসলেই কি আছে, তো সেই জিনিসটা উত্তর আসলে পেয়ে যাবে। অবশ্যই আমরা মায়ের নীল শাড়িটা পরবো, এই রহস্যময়ের গল্পটা অবশ্যই অবশ্যই পড়বো। এত পড়তে এত ভালো লাগবে, যার নামটাই এত সুন্দর, পড়তে না জানি আরো কত সুন্দর। জি, ওই দিন আসলে একজন আমাকে মেসেজ দিল হঠাৎ করে যে ভাইয়া, অনেকেই দিচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কাছ থেকে মেসেজ পাচ্ছি যে ভাইয়া আপনার বইটি আমি প্রথমবার আমার মাকে গিফট করব। আহ, ভাইয়া আপনার বইটি আমার মাকে আমি গিফট করবো, মাকে দিব, মায়ের জন্য আমি উৎসর্গ করব। তো এই যে চমৎকার এই ভালো লাগাগুলো, যে শুধুমাত্র আমার না, পাঠকের কাছে বই প্রকাশ হওয়ার আগেই তারা প্ল্যান করে রেখেছে যে এই বইটি কিনে তারা তাদের মাকে গিফট করবে। এই জিনিসটা আমার অর্জন, এই জিনিসটা আসলে ভাইয়া ভালোবাসা।
মাহমুদা পারভিনের কমেন্টস দেখতে পাচ্ছি, মায়ের নীল শাড়ি পরার অপেক্ষা, ইনশাল্লাহ বই নিয়ে অনেক হইচই হবে। আহ, অনেক ধন্যবাদ। অবশ্যই ভাইয়া, অনেক অনেক কমেন্টস আসতেছে, আসলে এত কমেন্টস নেওয়া আমাদের পক্ষে হয়তো বা সম্ভব না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কথা বাচিক সম্পর্কে শুনবো, বাচিক যে আবৃত্তি সম্পর্কে শুনবো, তারপর লেখা সম্পর্কে আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। তো আমি এই মুহূর্তে চাচ্ছিলাম যে আপনার কণ্ঠ থেকে কিছু আবৃত্তি শুনবো। একটু যদি অ্যাড করি যে মায়ের নীলসারি নামটার সাথে আহ, যে প্রচ্ছদ, যে আমি যখন প্রচ্ছদ প্রকাশ করি, সেই প্রচ্ছদ আসলে প্রশংসার বন্যা বয়ে যায়। আসলে প্রচ্ছদটা এত সুন্দর হয়েছে, তবে প্রচ্ছদ এবং নামের মধ্যে যে অনেক বড় একটা রহস্য ডুবে আছে, সেই জিনিসটা অনেকে ধরতে পেরেছে এবং অনেকে ধরতে পারেনি। প্রচ্ছদের মধ্যে ভাইয়া আপনি হয়তো খেয়াল করেছেন, দেখবেন যে একজন মা দাঁড়িয়ে আছে, সামনে সুদূর আকাশ দিগন্ত পানে তার দৃষ্টি, তার যাত্রা কোথায়, সে তার এক হাতে একটা বই। হ্যাঁ, তো প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন মা দাঁড়িয়ে আছে, মায়ের নীল শাড়ি পরা, তো মায়ের দৃষ্টি দিগন্ত পানে, সামনে আকাশ, খোলা আকাশ, পাখি উড়ে যাচ্ছে, আহ ফড়িং উড়ছে ঘাসে ঘাসে। তো সেই জায়গায় মায়ের দৃষ্টি দিগন্ত পানে, মায়ের দৃষ্টির মধ্যে একটা আহ, মন খারাপের একটা বাসনা আছে, মায়ের দৃষ্টির মধ্যে একটা কিছু না পাওয়ার একটা কিছু একটা আমরা খেয়াল করতেছি, হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে। মায়ের এক হাতে একটা বই এবং এক হাতে একটা ব্যাগ। তো এই বিষয়টা আসলে রহস্য, যে সে আসলে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, বা মায়ের নীল শাড়ি কেন নামকরণটা, সবকিছু মিলিয়ে পাঠকদের কাছে এটা বেশ সাড়া জাগিয়েছে। এবং আজকে লাইভের মধ্যে আবারও বলবো যে আসলে এই রহস্য উন্মোচনের জন্য হলেও আপনারা বইমেলায় আপনাদের পছন্দের লেখকদের বই কেনার সময় আহ, এই সামান্য মানুষের বইটির নাম আসলে প্রথমে রাখতে পারেন। আশা করছি মুগ্ধ হয়ে যাবেন এবং আহ, বইটি আপনাদেরকে চমৎকার কিছু উপহার দিবে। অবশ্যই, বই পড়লে অনেক কিছু জানা যায়, শেখা যায়, অবশ্যই জ্ঞান অর্জন হয়। আমরা শিক্ষিত সবাই, কিন্তু জি। কাজে কেউ নেই। তো ভাইয়া, তো আশা করছি এই মুহূর্তে আমরা আবৃত্তিতে চলে যাব, আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো। জি, অবশ্যই। আবৃত্তি আসলে আপনাদের এই ভালোবাসার আবদার ফিরিয়ে দেয়া যায় না। আপনাদের জন্য আসলে করা হবে, তবে খুব বেশি আবৃত্তি করা হয়তো হবে না। আহ, জি। কারণ আপনার সাথে সন্ধ্যায় কথা হচ্ছিল যে গতকালকে হচ্ছে এটিএন বাংলা একটা সাক্ষাৎকার ছিল। তো এটিএন বাংলা সেই সাক্ষাৎকার শেষ করে এসে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, ঢাকা থেকে জার্নি করে, বা জার্নি হয়েছে বেশ গত কয়েকদিন যাবত। বেশ অনেক জায়গায় মিটিং ছিল, বিভিন্ন বুকশপের সাথে, বিভিন্ন বই নিয়ে যারা কাজ করছে তাদের কমিটির সাথে বিভিন্ন জায়গায় মিটিং করেছি। তো সব মিলে আর কি বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটছে বই নিয়ে। তো একটু ক্লান্ত, তবে ভালোবাসার এই কাজগুলো এবং ভালোবাসার মানুষ আপনারা, আরিফিন ভাইয়া, আপনি আপনার এই আবদার আমি ফেরাতে পারবো না, তবে ঠিক আছে, আমি আবৃত্তি শোনাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আমি ক্যাকটাস বইটা আমার সাথে রেখেছি। ওকে। ক্যাকটাস বইটা হচ্ছে তকিব তৌফিক ভাইয়ার লেখা। তকিব তৌফিক ভাইয়া বর্তমান সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক, আহ, একজন মাটির মানুষ। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, তিনি চমৎকার কবিতা লেখেন, তিনি আসলে উপন্যাস লিখে মানুষের মন জয় করেছেন। হঠাৎ করে কবিতা দিয়ে আহ চলে আসা এবং মানুষের মন জয় করে নেয়ার চমৎকার এই বিষয়টা তার কাছে এখন আমি অবাক হই, যে উপন্যাস লিখে লিখে যে মানুষটা গড়ে উঠতেছিল সে হঠাৎ করে কবিতার বই বের করলো। এবং ভাইয়া কবিতার বই মুহূর্তের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে, এন্ড ফার্স্ট এডিশন শেষ হওয়ার দিকে একদম। যাই হোক, আমি ক্যাকটাস বই থেকে কবিতা পড়ছি, আশা করছি সবার ভালো লাগবে। আহ ক্যাকটাস কাব্যগ্রন্থ, তকিব তৌফিকের লেখা। পাঠ করছি দীর্ঘশ্বাস কবিতাটি। দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস। তুমি বিশ্বাস নিলামে তুলে
হাওয়ায় মিলিয়ে দাও। এরপর আমি হতাশ। এখানে যা চূড়ান্ত তা অদৃশ্য, ক্ষণস্থায়ী যা তাও বুঝবার নেই অবকাশ। কেউ চলে গেলে তো সে আর ফেরে না, যারা ফিরে আসে তারা কি তবে অভিনয় করে? ফিরে গেলে আসবার আর কোনো নিয়ম নেই, ছিল না। ফিরে আসার নামে যা দেখি রোজ, তার নাম রেখেছি আমি সূক্ষ্ম মস্তিষ্কের ছলনা। তুমি ফিরে আসো আর নাই বা আসো, তুমি ফুরিয়ে কি নিঃশেষ হয়ে গেছো? তুমি আমার কাছে ছিলে যা, আজও তা। তুমি আমার মতো করে আমার ছিলে। তুমি অন্যের হও, তবুও আমার ভাবনার ঘোরে। আমি অন্যায় সয়ে গেছি, তুমি ন্যায় বুঝে অন্যায়ভাবে ন্যায্য চেয়েছো। তুমি বুঝে, বারবার বুঝেও অযথা আমাকে কাঁদিয়েছো। তুমি ইচ্ছে হলেই কাছে টেনে নাও, অনীহা থেকেই দূরে ঠেলে দাও। আমি ফিরে আসতে জানি, বা কেন বারে বার আমার এতবার ফিরে আসারই বা কি দরকার? তুমি নেই, তুমি আছো, তুমি খুব ভালো আছো, তুমি হারিয়ে গেছো। তুমি কি তবে সত্যি হারিয়ে গেছো, নাকি হারিয়ে যাওয়ার মতো করে নিজেকে গোপন করছো? ধন্যবাদ। অনেক সুন্দর আবৃত্তি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আবৃত্তি করে শোনানোর জন্য। আসলে আপনি বেশ কয়েকটা লাইভে যুক্ত হয়েছিলেন আর অনেক জার্নি করেছেন। আর আমরাও লাইভটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি এভাবেই আমাদের এই লেখক প্ল্যাটফর্ম এবং সাহিত্যের সাথে থাকবেন, এবং সেই সাথে আমাদেরকে ভালো ভালো উপদেশ দিবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি, সাহিত্যের জন্য কাজ করতে পারি। আর এই মুহূর্তে যারা পাঠকবৃন্দ রয়েছে এবং যুক্ত হয়েছে আমাদের সাথে, তাদের জন্য কিছু একটু বলুন। জি, যেহেতু লাইভের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আহ, আমরা বেশ হয়তো দীর্ঘার করব না। আহ, বেশ একটু কিছু কথা বলি, যদি একটু সময় নিচ্ছি আপনার জি। কাছ থেকে। জি, বলুন। আহ, প্রথমে বলবো যারা আসলে লাইভে যুক্ত আছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে আমরা অনেকেই অনেক কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, আমরা অনেক কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা অনেক কিছু ছড়িয়ে দেই। তবে যেই বিষয়টা সত্যি ছড়িয়ে দিতে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা কি কখনো ভাবি? বই, বই একজনকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বই একজনকে মূল্যবান করে তোলে। বই একটা প্রজন্মকে ভালো করে তোলে। বই একটা দেশকে সুগঠিত করে। প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধ আমরা সবাই পড়েছি ক্লাস 9-10-এ। প্রমথ চৌধুরী কিন্তু আমাদের জন্য বলে গিয়েছেন যে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। অর্থাৎ যে জাতি বই পড়ে না, সে জাতি মূল্যবান হয়ে উঠতে বেশ কষ্ট পোহাতে হয়। তো ঠিক বই পড়ার কথাগুলো যারা বলছে তাদের কথাগুলো ছড়িয়ে দেবার অনুরোধ, বই নিয়ে যারা কাজ করছে তাদের কথা ছড়িয়ে দেবার অনুরোধ। এই যে লেখক প্ল্যাটফর্মটা চমৎকার সব কাজ করে যাচ্ছেন, নতুন নতুন লেখকদের কাছ থেকে তারা কথা শুনছেন, তারা লেখকদেরকে তুলে নিয়ে আসছেন, তারা বইয়ের কথা ছড়িয়ে দিতে কাজ করছেন। আমরা অনেক গ্রুপে যুক্ত থাকি, অনেক বিনোদনের গ্রুপে যুক্ত থাকি, আমরা সময় নষ্ট করি, কিন্তু যারা আসলে সঠিক কাজটা করে যাচ্ছে, একজন পাঠকও যদি লেখক পরিবার থেকে আসলে উঠে আসে, সেটাই পাঠক, সেই পাঠকটার জন্য সেটার অনেক বড় একটা অর্জন এই লেখক পরিবারটা। এবং ঠিক একইভাবে লেখক পরিবারের জন্য ওই যে একটা একজন পাঠকও যদি সৃষ্টি হয়, সেটা লেখক পরিবারের অনেক বড় একটা অর্জন। কারণ
একজন পাঠক তৈরি হওয়া মানে অনেক কিছু। সে বই পড়বে, তার ভালো লাগা আরো একজনকে প্রকাশ করবে। তো এইভাবে ভালো কাজগুলো ছড়িয়ে দিতে হবে, এটা সবার আগে রিকোয়েস্ট। দ্বিতীয় রিকোয়েস্ট রাখবো, যেটা অনেক প্রয়োজন, আমরা সবাই ধীরে ধীরে বড় পাই, ছোট থেকে বড় হই। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি না। যে ছোট কিংবা বড়, মানুষকে সম্মান করা শিখতে হবে। যে মানুষকে সম্মান করে সে অনেক বড় হয়। মানুষকে সম্মান করতে হবে, এবং জীবনে যত বড় হবেন ঠিক ততটা বিনয়ী হতে হবে, ততটা নত মাথায় কথা বলতে শিখতে হবে। এই জিনিসটা চমৎকার একটা গুণাবলী এবং চমৎকার একটা গুণ এটা, এবং এটা আয়ত্ত করতে হবে। এবং তৃতীয় যেটা বলবো, আহ, লেখক পরিবারকে অনেক বেশি আহ, ধন্যবাদ। লেখক পরিবার চমৎকার সব কাজ করে যাচ্ছেন, এবং সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আরিফিন ভাইকে। চমৎকার একজন উপস্থাপক, এবং তার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। এবং উপস্থাপকের সব থেকে আহ, ভালো যেই গুণ, সেটা হচ্ছে অতিথির সাথে একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলা, যেন অতিথি কথা বলতে ভয় না পায়, যেন অতিথি কথা বলতে থেমে না যায়। তো আরিফিন ভাই সেই জিনিসটা চমৎকার ভাবে ক্রিয়েট করেছেন, আর আমি কথা বলে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করেছি। এবং এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। এবং শেষ যেই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, সেই জিনিসটা হচ্ছে আগামী 21-এ গ্রন্থমেলায় সামান্যই লেখকের আহ সামান্য একটি বই প্রকাশ পেতে যাচ্ছে, সেটির কথা ছড়িয়ে দিতে হবে। আহ, বইটি মানুষকে উপহার দেওয়ার মতো। তো সেটি মা বাবাকে উপহার দেওয়া যায়, সেটি ছোট্ট কোনো শিশুকে উপহার দেওয়া যায়, বন্ধুকে উপহার দেওয়া যায়। চমৎকার এই বইটির জন্য আমি চাই যে অন্তত আমি শেষবার রিকোয়েস্ট রাখবো, যেটা আমার শেষ রিকোয়েস্ট, যে হয়তো বইমেলায় আমি আমার বই নিয়ে হয়তো কাউকে অটোগ্রাফ দিতে থাকবো, কিংবা আমি আমার স্টলের সামনে দাঁড়িয়ে থাকবো। হয়তো কেউ এসে বলবে যে ভাইয়া, আমি লেখক পরিবারের আপনার লাইভটি দেখেছিলাম, এবং সেখান থেকে আমি এসেছি আজকে আপনার বই কেনার জন্য। এবং সেদিন যেন আমি অশ্রু সজল চোখে তাকে জড়িয়ে ধরি। তো এই এক আবদার রাখবো। অনেক অনেক ধন্যবাদ আরিফিন ভাইয়া, ভীষণ কৃতজ্ঞতা রইলো। অনেক অনেক ভালোবাসা। সেই সাথে আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে, এবং কি বলবো আসলে অনুভূতি বলার বুঝিয়ে বলার মতো না। যদি আবার কখনো সময় হয়, অবশ্যই আপনি লেখক অফিসিয়াল পেজ থেকে সরাসরি বিশ্বহোক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় যুক্ত হবেন ইনশাল্লাহ। ভাইয়া, আমাদের সাথে তৌকিব তৌফিক ভাইয়া যুক্ত হয়েছেন, তার কমেন্টটি আমরা দেখতে পাচ্ছি, যদি একটু আপনি শো করেন। ওকে, তো কি ভাইয়া। একদম শেষ শেষ কমেন্টটা। জি, জি। অলরেডি তৌকিব পেয়েছি ভাই। তৌফিক ভাইয়া, অনেক, এই জিনিসটা অনেক বড় একটা অর্জন, ছোট্ট এক মানুষের লাইভ দেখছেন, এবং ভীষণ সাহস পাই। এবং তিনি যে ভাইয়ের কমেন্ট বেশ করেছেন। কিছু হ্যাঁ। দেখেছি, আমি ভাইয়াকে চিনি আমি। তিনি খুব ভালো একজন লেখক, আমার খুব পছন্দের একজন মানুষ। তা- তার কিছু লেখা আমি পড়েছি, পুরোটা পড়ার সৌভাগ্য আমার হয়নি। ফেসবুকে অ্যাড করে রেখেছি, হয়তো বা কনফার্ম হয়নি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। তিনি একজন মাটির মানুষ। তিনি যে কমেন্টটি করেছেন একটু পড়ি, যে লেখকের দায়িত্ব পাঠক বৃদ্ধির জন্য কাজ করা, ভালো লেখা জি, লিখে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, প্রকাশনাগুলোর জন্য সরকারি উদ্যোগ থাকা জরুরি। আহ চক্রাকারে দারুণ চর্চা হলে বছর জুড়ে বই নিয়ে কথা বলা যাবে, বই বিপ্লব চলতে থাকুক। চমৎকার একটি কমেন্ট করেছেন, এবং এই জিনিসগুলো কিন্তু আমার আপনার সকলের চাওয়া, যে আসলে পাঠক বৃদ্ধি হোক, প্রকাশনাগুলোর জন্য কিছু সরকারি উদ্যোগ চলে আসুক। প্রতিনিয়ত এই যে লেখক পরিবার থেকে আপনারা কাজ করে যাচ্ছেন, এটা যেন বছর ব্যাপী থাকুক সব গ্রুপে। তো তোকিব ভাইয়ার এই আশা পূরণ হোক, এবং অনেক অনেক ধন্যবাদ। আমি ভাইয়াকে বলতে চাই, যদি কখনো সৌভাগ্য হয় আমাদের বিশ্ব লেখকের এই ওয়েবিনার আড্ডায় যুক্ত করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তোকিব ভাইয়াকে দেখার আহ আশায় থাকলো আর কি। অবশ্যই ভাইয়া, আর অসংখ্য ধন্যবাদ যে আজকে মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিলেন লেখক পরিবারে। তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর আগামী 21শে বইমেলায় অবশ্যই যদি উপরওয়ালা তৌফিক দান করে সেদিন আপনার বইগুলো দেখবো এবং আমরা পড়বো। এবং সেই সাথে পাঠকবৃন্দ যারা রয়েছেন, আমি বলবো যে ভাইয়ার যে বইটি আসলে 21শে বইমেলায় বিক্রি হবে, এবং কি আপনার যারা বইটা সংগ্রহ করতে চান অবশ্যই
বইটি সংগ্রহ করবেন। আর সেই সাথে আমাদের লেখক প্ল্যাটফর্ম থেকে হাসনা খাতুন আপু যে বইগুলো লিখেছেন অবশ্যই তার বইগুলো সংগ্রহ করবেন। আর যদি আপনার বইগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও শেষবারের মতন বলছি যে লেখক যারা যুক্ত আছেন এবং চমৎকার এইসব কার্যক্রম পরিচালনা করছেন সেই সকল পরিচালক বৃন্দদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই আমাকে সামান্য একজন মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আহ, কথা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। একজন কমেন্ট করে একটু লিখতে চেয়েছেন, আমি তৌকির একটু যদি পড়ি অনুমতি নিয়ে আপনার। বলুন ভাইয়া। তৌকিব ভাইয়া আবারও কমেন্টস করেছে। জি, তকিব ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। তিনি আসলে ভীষণ আন্তরিক, ভীষণ আন্তরিক এবং আমাকে অত্যন্ত স্নেহে আগলে রেখেছেন এবং বই বিপ্লব হচ্ছে, তিনি তার জন্মদিনের আগে থেকেই একটি চমৎকার একটি বিষয় নিয়ে কাজ করছেন এবং জন্মদিনে, নিজের জন্মদিনে সবকিছু পাশে রেখে পাঠকদের কাছে একটাই আবদার রেখেছেন, বই নিয়ে সারা বছর কথা চলুক, বই বিপ্লবের আমন্ত্রণ জানিয়েছেন। তো ভাইয়া অবশ্যই। চমৎকার। জি, অসাধারণ আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা একদম লাইভটির শেষ পর্যায়ে চলে এসেছি। উম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন সাহিত্য নিয়ে কাজ করতে পারি এবং বিশ্ব হোক লেখকের, এই স্লোগানটা যেন সবসময় বলতে পারি। জি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বই পড়বেন, বই পড়তে মানুষকে উৎসাহিত করবেন। অবশ্যই ভাইয়া, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, এতক্ষণ আপনারা যে গুণমায়া মানুষটির লাইভটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন, আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা জানাই। বিশ্বর যে প্রান্ত থেকে যে পাঠক বৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আজকের এই লাইভটি দেখলেন, অনেক গুণী গুণী কথা এবং অনেক সুন্দর সুন্দর কথা, উপদেশমূলক কথা, গঠনমূলক কথা, সমালোচনা আমরা শুনলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুক, বইয়ের প্রতি ভালোবাসা বেড়ে যাক। আর সেই সাথে বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো এপিসোডে নতুন কোনো অতিথিকে নিয়ে। আল্লাহ হাফেজ।